হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদেরকে নতুন একটা গল্প শোনাতে আমার চ্যানেল গল্প ধারাতে। আজকে আমি তোমাদের শোনাবো সত্যজিৎ রায়ের লেখা মিস্টার শাসমলের শেষ রাত্রি। তোমরা অনেকেই শুনেছো বোধহয় গল্পটা, তবুও চেষ্টা করলাম নিজের গলায় বলার মতো। তবে শুরু করা যাক। মিস্টার শাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোক্ষম জায়গা বেছেছেন তিনি, উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি, নিরাপদ, নিরুপদ্রব জায়গা আর হয় না। ঘরটিও দিব্যি। সাহেবি আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ারে সাজানো, প্রশস্ত খাটে বালিশ বিছানা, টকটকে পরিষ্কার। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানলাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর সেই সঙ্গে আসছে ঝিঝির একটানা শব্দ। বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই। কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়ার অভ্যাস হয়ে গেছে। বাংলোর আলোতে সাদা কাঁচের সেট থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে বেশি বলেই মনে হচ্ছে। সঙ্গে বই আছে, গোয়েন্দা উপন্যাস, মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য। এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই, অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না, কারোর সঙ্গে কথা বলতে হবে না। চমৎকার। কলকাতার টুরিস্ট অফিসে 10 দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা। দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক হয়ে গেছে। অন্তত 3টে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাওয়ার কথা ভাবা যাবে। সঙ্গে টাকা আছে যথেষ্ট, মাসখানেক চালিয়ে নেওয়া যাবে অক্লেশে। নিজের গাড়ি আছে সঙ্গে, স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই 550 কিলোমিটার পথ। চৌকিদার তার কথা মতো 9:30টায় ডিনার দিয়ে গেল। হাতের রুটি, অরহরের ডাল, একটা তরকারি আর মুরগির কারি। ডাইনিং রুমেও সাহেবি আমলের চিহ্ন রয়েছে। টেবিল, চেয়ার, চিনেমাটির পাত্র, বাহারের সাইনবোর্ড, সবই সেই কালের। এখানে মশা আছে কি? খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট, সেখানে মশা নেই। আজ বছর 10 হলো মশারির অভ্যাসটা চলে গেছে। ওটা ব্যবহার না করতে পারলে আরো নিশ্চিন্ত হওয়া যায়। চৌকিদার জানালো যে শীতকালে মশা হয়, তবে এ সময়টা, অর্থাৎ এপ্রিলে, মশারির দরকার না হওয়ারই কথা। অবশ্যই স্টকে আছে মশারি, সাহেবের দরকার হলে খাটিয়ে দেবে। চৌকিদার আরো বলল যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো। চারিদিকে জঙ্গল, আর কিছু না হোক শিয়াল টেয়াল ঢুকে পড়তে পারে ঘরে। মিস্টার শাসমল অবশ্যই নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ রাখবে। খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল। শাল গাছের গুড়ির ওপর পড়ল আলো। তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা। না, চোখে পড়ল না কিছুই। নিস্তব্ধ বন, ঝিঝি ডেকে চলেছে অবিরাম। বাংলোয় ভুট্টুট আছে নাকি? হালকাভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে গিয়ে তার ঘরের দিকেই যাচ্ছিল।
সে খালি একটু হেসে জানিয়ে দিল সে এখানে ৩৫ বছর আছে, বহু লোক এই বাংলোয় থেকে গেছে, কেউ কোনোদিনও ভূত দেখেনি। কথাটা শুনে মিস্টার সাসমল আরো খানিকটা হালকা বোধ করলেন। ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর, তাই আর খেতে যাওয়ার সময় দরজাটা বন্ধ করেননি। ঘরে ডেকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল। এই ফাঁকে তখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে, মেরি কুকুর, সাদার ওপর বাদামি ছোপ, রুগ্ন, হাড় বার করা চেহারা। এই ভাগ ভাগ, দেখলো ইয়াসে। কুকুর ঘরের এক কোণে বসে আছে, ধমকেও কোনো কাজ হলো না, যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল। ওই কুত্তা, ভাগ ভাগ। এবারে কুকুরটা মিস্টার সাসমলের দিকে দাঁত খিচিয়ে দিল। মিস্টার সাসমল দুপা পিছিয়ে এলেন। ছেলেবেলায় যখন বেগ বাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায়, ফলে ছেলেটির হয় জলাতঙ্ক। মিস্টার সাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে। দাঁত খেঁচানো কুকুরটার দিকে এগোনোর হিম্মত নেই তার। তার দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার সাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন। চৌকিদার! বলুন বাবু। একবার এদিকে আসো তো। চৌকিদার গামছা হাত দিয়ে মুছতে মুছতে এগিয়ে এলো। আমার ঘরে একটা কুকুর ঢুকেছে, ওটাকে তাড়াও তো। কুত্তা? চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হলো। কেন, কুকুর নেই নাকি তল্লাটে? তুমি আকাশ থেকে পড়লে যে? ঘরে এসো, দেখিয়ে দিচ্ছি। চৌকিদার মিস্টার সাসমলের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তার ঘরে ঢুকলো। আহা হে কুত্তা বাবু। মিস্টার সাসমলও ঢুকলেন তার পিছন পিছন। সত্যি তো, এই 2 মিনিটের মধ্যে কুকুরটা ভেগেছে। তাও নিশ্চিন্ত হওয়ার জন্য চৌকিদার খাটের তলা এবং পাশের বাথরুমটাও দেখে নিল। নেই বাবু, কুত্তা নেই হে। ছিল, চলে গেছে। মিস্টার সাসমলের নিজেকে একটু পোকা পোকা লাগছিল। চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারাটায় বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়ার সিগারেটটা ক্যারামের খুঁটির মারার মতো জানলা দিয়ে ফেলে দিয়ে দুহাত মাথার ওপর তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুর যায়নি, অথবা এর মধ্যেই কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে। জ্বালাতনের অ্যাক্সেস। রাত্রিরে তার নতুন চটিটার দফা রফা করবে। ফেলে রাখা চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার সাসমল জানেন। মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের উপর রেখে দিলেন তিনি। ঘরের একজন বাসিন্দা বাড়ল। ফোন থাকুক, ঘুমানোর আগে আরেকটা চেষ্টা দেবেন বেটাকে বিদায় করা। মিস্টার সাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন। ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে। সেখানে কখন যে আরেকটা প্রাণী এসে আস্তানা গেড়েছে সেটা সাসমল আদেও টের পাননি। একটা বেড়াল, বাঘের মতো ডোরা কাটা বেড়াল, ঘোলাটে চোখ, আড়ি দেখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে।
এরকম বিড়াল কোথায় দেখেছেন মিস্টার শাসমল? মনে পড়েছে, আর বাড়ির পাশেই মুখুজ্জদের 7টা বিড়ালের একটা ছিল ঠিক ওই রকম দেখতে। একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমলের। মাস 6 আগে একদিন রাত্রে বিড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলের। তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার। তার অংশীদার অধীরের সঙ্গে তার আগের দিন প্রচন্ড বচসা হয়েছে, প্রায় হাতাহাতি। অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে। সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না, তার উপর এই বিড়ালের কাঁদুনি। আরো 8 ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাঁচের পেপার ওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল সজোরে নিক্ষাপ করেন। তৎক্ষণাৎ কান্না থেমে যায়। পরদিন সকালে মুখুজ্জেদের বাড়িতে হুলুস থুলুস কাণ্ড। তাদের সাধের হুলোকে মাঝরাত্রে কে যেন নৃশংসভাবে খুন করেছে। মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে। বিড়াল খুন, সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে। মনে পড়ল একবার বহুদিন আগেরকার ঘটনা। মিস্টার শাসমল তখন কলেজে পড়েন, হোস্টেলে থাকেন। ঘরের দেয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরোয় দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সব কটা পিঁপড়ে একসঙ্গে মুড়ে কুকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে। দেখুন, মিস্টার শাসমল রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখলেন 10টা বেজে 10। মাঝখানে থেকে মাথায় একটা দপদপানি অনুভব করছিলেন তিনি। সেটা এখন আর নেই। আর মাথা গরম ভাবটা, যেটার জন্য তিনি দিনে 3বার স্নান করতেন, সেটাও বোধ করছেন না আর। মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরল। 2 লাইন পড়ে আবার চোখ চলে গেল বিড়ালটার দিকে। সেটা এরকম ভাবে কে রয়েছে কেন তার দিকে? না, একা থাকার বাসনাটাকে ত্যাগ করতে হলো। অবশ্যই মানুষ তো তিনি একাই, সেটাই ভরসা। রাত্রে এই 2 প্রাণী যদি উৎপাত না করে, তাহলে ঘুম না হবার কোনো কারণ নেই। ঘুমটা খুবই দরকার। গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই আর ভালো ঘুম হয়নি। ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটাও তার নেই। মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন। তারপর গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাক্স থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। পায়ের দিকে কুকুর, সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে, দৃষ্টি মিস্টার শাসমলের দিকে। কুকুর খুন! মিস্টার শাসমলের বুকের ভিতরে ধরাস করে উঠল। হ্যাঁ, তা একরকম খুনই বই কি। বোধ হয় 73 সাল। গাড়িটা সবে কিনেছেন মিস্টার শাসমল। চালক হিসেবে 1 ইঞ্চি গ্লাস। কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয়। তাই বোধ হয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমলের স্পিডোমিটারের কাঁটা তরতরিয়ে উঠে যায় উপরের দিকে। 70 মাইল স্পিড না ওঠা পর্যন্ত মন অতৃপ্ত থেকে যায়। সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ের দিকে কোলাঘাট
যাওয়ার পথে একটা নেড়ি কুকুর গাড়ির তলায় পড়ে। সাদার উপর বাদামি ছোপ। মিস্টার সাসমল সত্ত্বেও গাড়ির স্পিড কমাননি। কুকুর খেতে পায় না, মাঝিরা হাড় গোনা যায়, আর বেঁচে থেকে লাভ কি? এমন একটা ধারণা মনে এনে অপরাধ বোধ লাঘব করার চেষ্টা করেছিলেন, এটাও মনে আছে। এই স্মৃতি মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনছ করে দিল। জীবনে যত প্রাণী হত্যা করেছেন সবগুলোই কি এই ঘরে এসে হাজির হবে নাকি? সেই প্রথম পাওয়া এর গান দিয়ে মারা কুচকুচে কালো নাম জানা পাখি, আর সেই এবার ঝাড়গ্রামের মার বাড়িতে থানার হ্যাঁ সেটাও এসেছে। জানলার দিকে চোখ যেতেই মিস্টার সাসমুল সাপটাকে দেখতে পেলেন। হাত চারেক লম্বা একটা গোপ্রো, মসৃণ দেহটা জানলা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলটার উপর উঠেছে। এপ্রিল মাসে সাপ বেরোয় না, কিন্তু সাপ বেরিয়েছে। সাপের 3 ভাগের 2 ভাগে রয়ে গেল টেবিলের উপর, বাকি 1 ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল অনাতোলার ভঙ্গিতে। ল্যাম্পের আলোয় জলজল করছে তার নির্মম নিষ্পলক দুটো চোখ। ঝাড়গ্রামে মামার বাড়িতে ঠিক এমনই একটা গোপ্রোর মাথা থেদলে দিয়েছিলেন মিস্টার সাসমুলের হানিড মেরে। সেটা ছিল নাকি বাস্তু সাপ, আর কোনো অনিষ্ট করেনি কোনোদিনও। মিস্টার সাসমুল অনুভব করলেন গলা শুকিয়ে যাচ্ছে। চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন আরো কোনো উপায় নেই। বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা। হাত ঘড়িরও কোনো শব্দ নেই, তাহলে সেটা শোনা যেত। একবার মিস্টার সাসমুলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন। সম্প্রতি 2-1 বার এমন হয়েছে, নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে অন্য কোথাও রয়েছেন। ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে, সুর স্বরে কথা বলছে, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধহয় এরকম হয়। এও এক রকমের স্বপ্ন, যদিও পুরোপুরি স্বপ্ন নয়। আজ অবশ্যই স্বপ্ন দেখছেন না তিনি। নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি এগিয়েই আছেন। যা ঘটছে সত্যি তার চোখের সামনে ঘটছে, এবং দেখানোর জন্যই ঘটছে। আরো ঘন্টাখানে শুয়ে রইল মিস্টার সাসমুল। এর মধ্যে মশা ঢুকেছে ঘরে। কামড় তিনি অনুভব করেননি এখনো, কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে এটা চোখে দেখে কানে শুনে বুঝেছেন। কত মশা মেরেছেন তিনি, হিসাব আছে? শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে তাদের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার সাসমুল অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয়? ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো। বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা। সেই পথ দিয়ে হেঁটে আসছে। চতুষ্পদ নয়, দ্বিপদ। এবার মিস্টার সাসমুল বুঝলেন সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে। তার হৃদস্পন্দনের শব্দ নিজের কানে শুনতে পাচ্ছেন।
বিড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে। মশা কান গিয়ে চলেছে তার কানের পাশে। কোকড়োর ফনা এখনো খোলা। কোনো অদৃশ্য সাপুরের অশ্রুত হাসির তালে তালে যেন সেই ফনা দুলছে। পায়ের শব্দ ওর বারান্দায় এগিয়ে আসছে। হুট করে একটা কুচকুচে কালো পাখির জানলা দিয়ে ঢুকে টেবিলে বসলো। সেই পাখি ইয়ার গানের গুলি খেয়ে যেটা মিছিল থেকে টুক করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ ঘরের দরজার বাইরে থামলো। মিস্টার সাসমল জানেন কে এসেছে। ধীর ধীর চক্রবর্তী, পার্টনার। তাহলে বন্ধু ছিল, কিন্তু সম্প্রতি পরস্পরের প্রায় কথা বন্ধ হয়ে গেছিল। মিস্টার সাসমলের ব্যবসায়িক কারচুপি ধীরের পছন্দ হয়নি। তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে। মিস্টার সাসমল উল্টে বলেছিলেন, ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা। পুলিশ সেটা মানেনি। এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার সাসমল। তিনি বুঝেছিলেন হৃদ তার পরম শত্রু। শত্রু শেষ রাখতেন, শেষ রাখেননি মিস্টার সাসমল। গতকাল রাত্রে অতিথি বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন। মিস্টার সাসমলের পকেটে রিভলভার। খুনের অভিপ্রায় নিয়ে এসেছেন তিনি। মাত্র তার হাত দূরে বসে অধীর। অধীরের গলা যখন ভৎসনায় সপ্তমে রিভলভার বার করে গুলি চালান মিস্টার সাসমল। হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অদূর চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল এটা ভাবতে হাসি এলো মিস্টার সাসমলের। ফোনটা করার 10 মিনিটের মধ্যেই গাড়িতে বেরিয়ে পড়ে। রাত বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে 10 দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। দরজায় আঘাত করল। আছেন দরজার দিকে। সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। দরজা খোলো জয়ন্ত, আমি অধীর, দরজা খোলো। যাকে তিনি গতকাল রাতে খুন করে এসেছেন এই সেই অধীর। একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এখন আর সন্দেহ নেই। ওই কুকুর, ওই বেড়াল, ওই সাপ, ওই পাখি, আর এখন দরজার বাইরে অধীর। সবাই যখন এসেছে মৃত্যুর পরেও, তখন অধীরও আসবে, এটাই তো সঙ্গত। আবার দরজায় ঘন ঘন করাঘাত। মিস্টার সাসমলের দৃষ্টি ঝাপসা, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে। বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে। সাপটা টেবিলের পায়াবে মেঝেতে নামছে আরই দিকে এগোবে বলে। পাখিটা এসে তার খাটের উপর বসলো। তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে। শেষ পর্যন্ত 2 কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল। অধীর বাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে। মিস্টার সাসমলের কাগজপত্র থেকে টুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয়। এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে। ঘরে ঢুকে মিস্টার সাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন,
তার পার্টনারের হার্টের ব্যায়াম ছিল নাকি? অধীরবাবু বললেন, হার্টের কথা জানি না, তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করেছিল। যেভাবে টাকা এদিক ওদিক করছে, আমাকে যেভাবে ঠকিয়েছে, সেটা সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয়। অবশ্যই ওরাতে রিভলভার দেখে সে ধারণা আরো বদ্ধমূল হয়। সত্যি বলতে কি, ও যখন ওটা বার করলো পকেট থেকে, তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। ও গুলি মেরে পালানোর পর 10 মিনিট লেগেছিল আমার সংবিত ফিরতে। তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আমি যে খুন হইনি সেটা নেহাতি দৈবক্রম। মিস্টার সামন্ত ভ্রুকুঞ্চিত করে বললেন, কিন্তু এত কাছ থেকে আপনাকে মিস করলো কি করে? অধীরবাবু মৃদু হেসে বললেন, কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন? গুলি তো আমার গায়ে লাগেনি, লেগেছিল আমার সোফার গায়ে। অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা আর কজনের থাকে? রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায়। কেমন লাগলো আজকের গল্পটা বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে বন্ধুদেরকে শোনাতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। পরের সপ্তাহে আমরা আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব। টিল দেন, টাটা, বাই বাই।